যে একজন করে কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কোনো একটা হলের রুমে নিয়ে গিয়ে টর্চার সেলের মধ্যে তাকে টর্চার করা হচ্ছে, তারপর নির্যাতন করা হচ্ছে। আমাদের এই সংবাদ পাওয়ার পরে আমরা ভিসি থেকে ভিসি ডিএসডব্লিউ প্রক্টর থেকে ভিসি ডিএসডব্লিউ বিভিন্ন হলের প্রভোস্ট থেকে শুরু করে বিভিন্ন জনকে আমরা ফোন দেওয়ার চেষ্টা করতাম, স্যার আমাদের ওই ছাত্রটাকে আপনি ওখানে হেফাজত করেন, তাকে রক্ষা করেন, তাদেরকে উদ্ধার করেন। 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, সেই সময়টাতে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই। আওয়ামী লীগের ঘাড়ে সওয়ার হয়ে ভারতীয় আধিপত্যবাদ তার বিস্তার করার জন্য একটা বিশাল সুযোগ পেয়ে যায় এবং তারা যেন লাইসেন্স পেয়ে যায় এখানে তাদের আধিপত্যবাদ কায়েমের জন্য। বাংলাদেশের সার্বভৌমত্বকে চিহ্নিত করতে গেলে, সংজ্ঞায়িত করতে গেলে আমরা যতগুলা দিক চিন্তা করতে পারি, এমন কোন দিক বোধহয় নাই যে দিকের উপরে তারা আঘাত করে না। সংস্কৃতি বলি, রাজনীতি বলি, অর্থনীতি বলি, সমরনীতি বলি, মানুষের কথা বলার অধিকার বলি, সকল ক্ষেত্রে তারা আঘাত করেছে এবং আমাদের সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে। তাদের এই সার্বভৌমত্ব বিস্তার করার ক্ষেত্রে যাদেরকেই তারা মনে করছে থ্রেট, সেই থ্রেটগুলোকে, পটেনশিয়াল থ্রেটগুলোকে তারা চিহ্নিত করেছে। সর্বপ্রথম 2009 সালে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর উপরে আঘাত করেছে। আপনারা জানেন, পিলখানাতে একটা গণহত্যা পরিচালনা করা হয়েছে। তারা চিহ্নিত করেছে জামাত নেতৃবৃন্দকে, যারা কিনা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য ছুটে চলেছিল সারা বাংলাদেশটাকে। দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বিভাগীয় শহরে যখন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য সমাবেশগুলো আয়োজন করছিল, তার পরপরই আমাদের নেতৃবৃন্দকে তারা গ্রেপ্তার করে ফেলে এবং পরবর্তীতে ট্রাইব্যুনালের নাটকের মধ্যে তাদেরকে হত্যা করা হয়। তারা থ্রেট হিসেবে চিহ্নিত করেছিল বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী হিসেবে যিনি পরিচিত, আমাদের শ্রদ্ধাভাজন বেগম খালেদা জিয়াকে। তিনি চিহ্নিত করেছিল শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে। তারা চিহ্নিত করেছিল ইলিয়াস আলী সহ আরো দেশপ্রেমিক নেতৃবৃন্দকে। এরপর তারা তাদের পটেনশিয়াল থ্রেট হিসাবে বিশেষভাবে চিহ্নিত করেছিল যাদেরকে তরুণ প্রজন্মের মধ্যে থেকে, যারা কিনা স্বাধীনতা, সার্বভৌমত্বের অতুলনীয় প্রহরী হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, গর্ববোধ করে সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারা চিহ্নিত করেছিল দেশপ্রেমিক ছাত্র জনতাকে, যারা কিনা বুকের তাদের রক্ত ঢেলে দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করবে না। এই চিহ্নিত তাদের যে থ্রেট, সেই থ্রেট গুলাকে আস্তে আস্তে করে তারা হুমকি দেওয়া, তাদেরকে হত্যা করার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিল। আমরা দেখি জামাত নেতৃবৃন্দকে ট্রাইব্যুনালের ব্যাপারে অনেক কথা আছে, যেই ট্রাইব্যুনাল নাটক, সেট নাটক তারা করেছে, যে ট্রাইব্যুনাল অবৈধ হিসাবে বলতে আমাদের কার্পণ্য আমরা করতে পারি না। আমি মনে করতে পারি 2010-2011 সালে যখন ইসলামী ছাত্র শিবির আমি সভাপতি ছিলাম, সেই সময়টাতে কয়েকদিন পর পরই যে সংবাদ আমাদের কাছে আসতো যে একজন করে কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কোনো একটা হলের রুমে নিয়ে গিয়ে টর্চার সেলের মধ্যে তাকে টর্চার করা হচ্ছে, তারপর নির্যাতন করা হচ্ছে। আমাদের এই সংবাদ পাওয়ার পরে আমরা ভিসি থেকে ভিসি ডিএসডব্লিউ প্রক্টর থেকে ভিসি ডিএসডব্লিউ বিভিন্ন হলের প্রভোস্ট থেকে শুরু করে বিভিন্ন জনকে আমরা ফোন দেওয়ার চেষ্টা করতাম, স্যার আমাদের ওই ছাত্রটাকে আপনি ওখানে হেফাজত করেন, তাকে রক্ষা করেন, তাদেরকে উদ্ধার করেন। আমাদেরকে সবসময় তারা সাড়া দেয় নাই। আপনি চিন্তা করতে পারেন, একজন সভাপতির জন্য তার কর্মীকে গিয়ে হলের রুমের মধ্যে টর্চার ছেলে নির্যাতন করছে, আর সেই সভাপতি কিছুই করতে পারছে না। সেই সময় তার অবস্থাটা কেমন হতে পারে? আমরা সহ্য করতে পারতাম না, কিন্তু কিছুই করার ছিল না। আমরা যখন নানান ভাবে চেষ্টার মধ্য দিয়ে স্যারদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারতাম, রাজি করাতে পারতাম, তখন তারা কি হয়তো সেখান থেকে উদ্ধার করে অনেক ক্ষেত্রে পুলিশের হাতে তুলে দিত এবং পুলিশ নিয়ে গিয়ে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে 2 মাস, 5 মাস, 6 মাস করে জেলখানায় রাখতো। আমাদের বহু কর্মীকে আমরা জানি যারা কিনা হলের মধ্যে তাদের ফাইনাল পরীক্ষা দিতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ তারা আটকাতে পারে নাই। আমাদের ওই কর্মীরা পরবর্তী পড়ালেখা শেষ করেছে। আবার এরকম কর্মী আমাদের আছে যারা কিনা ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করে বের করতে পারে নাই।
বাংলাদেশে পড়তে পারে নাই। আমি জেনারেলের কথা স্মরণ করতে পারি যে কিনা বাংলাদেশের বুয়েট ক্যাম্পাসে আর যেতে পারে নাই। সে পরবর্তীতে বাংলাদেশের বাইরে মালয়েশিয়া থেকে পড়ালেখা শেষ করতে বাধ্য হয়েছে। আমাদের সেই ঘটনাগুলো তো আমাদের চোখের সামনে ঘটেছে। আমরা যারা কিনা সরাসরি এভাবে হামলা করেছে, সরাসরি নির্যাতন করেছে, তাদেরকে হয়তো চিহ্নিত করে বিচারের আওতায় আনতে পারবো। কিন্তু যারা সরাসরি এই কাজগুলো করে নাই, চুপ থেকে মৌন সম্মতির মধ্য দিয়ে এই নরমালাইজেশন এর প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তাদেরকে কোন বিচারের আওতায় আনতে পারবো। আমি এই দেশবাসীর সেই সমস্ত মানুষদের কাছে আবেদন রাখতে চাই, একটু চিন্তা করে দেখি আমরা। আমার কোনো চুপ থাকার মধ্য দিয়ে এই যে হত্যাকাণ্ড হয়েছে, যেটা পরবর্তীতে আবরারকে হত্যার মধ্য দিয়ে সেটা একটা অবস্থায় চলে গিয়েছে, সেই জায়গাতে আমাদের কোনো ভূমিকা ছিল কি? যদি থেকে থাকে, যার যেখানে যতটুকু ভূমিকা ছিল, সেই মানুষদেরকে আমি অনুরোধ ও আত্মসমালোচনার মধ্য দিয়ে আপনার বিবেকের কাজ করায় আদালতে আপনি দাঁড়ান। সেখানে বিচারের দায়িত্ব কোনো মানুষের নয়, আপনি নিজে বিচার করেন আর আল্লাহ